জুলাই 2026 বিকেল তখন প্রায় 4:45। জয়পুরের প্রতাপনগর থানায় তখন সবকিছুই ছিল একেবারে স্বাভাবিক। হঠাৎ করেই থানার ফোনটা বেজে ওঠে। ফোনের ওপার থেকে এক ব্যক্তি হাঁপাতে হাঁপাতে বললেন, স্যার জয়পুর কোর্টের সামনে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে আর একজন মহিলা রাস্তায় পড়ে আছেন, মনে হচ্ছে তিনি আর বেঁচে নেই। ব্যাস এই কথা শুনেই এক মুহূর্ত দেরি না করে পুলিশ রওনা দেয় ঘটনাস্থলের উদ্দেশ্যে। আর ঘটনাস্থলে পৌঁছেই তারা দেখে চারিদিকে মানুষের ভিড়, রাস্তার উপর ছড়িয়ে রয়েছে গাড়ির ব্রেকের দাগ, আর মাঝ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক মধ্যবয়স্ক মহিলা। স্থানীয়রা জানালেন তার নাম নীরজ শর্মা। প্রতিদিনের মতো সেদিনও তিনি জয়পুর কোর্টের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় আচমকা একটা সাদা রঙের স্করপিও প্রচন্ড গতিতে তার দিকে ছুটে আসে। নীরজ শর্মা কিছু বুঝে ওঠার আগেই গাড়িটা তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জোরে তিনি প্রায় 50 থেকে 100 ফুট দূরে ছিটকে পড়েন। মুহূর্তের মধ্যেই তার শরীরের একের পর এক হাড় ভেঙে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরেই তিনি কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখনো পর্যন্ত শুনে আপনাদের মনে হতে পারে এটা তো একটা সড়ক দুর্ঘটনা, তাই তো? কিন্তু না, এটা কোনো দুর্ঘটনা ছিল না। এটা ছিল খুব ঠান্ডা মাথায় সাজানো একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এরপরে পুলিশ নীরজ শর্মার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে কাঁদতে কাঁদতে ঘটনাস্থলে পৌঁছে যায় তার মেয়ে আয়ুষী শর্মা। এক এক করে খবর দেওয়া হয় আত্মীয়দের। তারপর নীরজ শর্মার দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ। আর সবচেয়ে বড় চমকটা আসে ঠিক তার পরের দিন। একজন ব্যক্তি থানায় এসে এমন কিছু তথ্য দেন যা শুনে তদন্তকারীরাও কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান। আর সেই তথ্য পাওয়ার পর পুলিশের সন্দেহ সোজা গিয়ে পড়ে আয়ুষী শর্মার উপর। কিন্তু প্রশ্ন হলো, কেন একজন মেয়ে নিজের মাকে খুন করতে চাইবে? আর শুধু তাই নয়, তদন্তে উঠে এসছে আরও এমন কিছু তথ্য যেগুলো শুনে আপনারা শিউরে উঠবেন। আয়ুষীর বিরুদ্ধে শুধু মাকে নয়, নিজের বাবার রহস্যময় মৃত্যুকে নিয়ে অভিযোগ উঠেছে। তাহলে কি এই পরিবারের দুই মৃত্যুর পেছনেই ছিল কি একটাই ষড়যন্ত্র, নাকি সত্যিটা এর থেকেও অনেক বেশি ভয়ঙ্কর? সো হ্যালো গাইস, আমি দেবা, আর আজ আমরা জানবো নীরজ শর্মার মার্ডার কেসের সম্পূর্ণ ঘটনা। সো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ক্রাইম স্টোরি। গল্পটা শুরু হয়েছে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে। এয়ারপোর্ট কলোনির রবীন্দ্রনগর এলাকায় থাকতেন 45 বছর বয়সী নীরজ শর্মা। পরিবার বলতে ছিলেন তার স্বামী বিজয় শর্মা, বড় মেয়ে আয়ুষী শর্মা এবং ছোট ছেলে। পরিবারের সবাইকে নিয়ে একেবারে সাধারণ মধ্যবিত্ত জীবনেই কাটাচ্ছিল তারা। নীরজ শর্মার স্বামী বিজয় শর্মা জয়পুর জেলা আদালতে লয়ার ডিভিশন ক্লার্ক অথচ এলডিসি পদে কর্মরত ছিলেন। অন্যদিকে নীরজ শর্মা ছিলেন একজন হাউসওয়াইফ। দুই সন্তানের দেখাশোনা করা এটাই ছিল তার প্রত্যেকটা দিনের জীবন। তার ছোট ছেলে বিশেষভাবে সক্ষম হওয়ায় স্বাভাবিকভাবেই ছেলেটির জন্য একটু বেশি সময় এবং যত্ন দিতে হতো নীরজ শর্মাকে। আর এই বিষয়টা নিয়েই বড় মেয়ে আয়ুষীর মনে ধীরে ধীরে একটা অভিমান তৈরি হচ্ছিল, যদিও তখন সেটা বাইরে থেকে খুব একটা বোঝা যেত না। কিন্তু 2025 সালে আচমকায় বদলে যায় পুরো পরিবারের জীবন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিজয় শর্মা। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। এরপর কয়েক মাস ধরে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তিনি মারা যান। এক মুহূর্তের মধ্যে পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষটিকে হারিয়ে ফেলেছিলেন শর্মা পরিবার। স্বামীকে হারানোর শোক তখনও কাটিয়ে উঠতে পারেননি নীরজ শর্মা। কিন্তু সংসার তো থেমে থাকে না। দুই সন্তানের ভবিষ্যৎ, বিশেষভাবে সক্ষম ছেলের চিকিৎসা, বাড়ির সমস্ত খরচ, সবকিছুর দায়িত্ব এসে পড়ল একা নীরজ শর্মার কাঁধে। আর এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সরকারি নিয়ম অনুযায়ী
কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে তার পরিবারের একজন সদস্যকে সহানুভূতিমূলক নিয়োগের মাধ্যমে চাকরি দেওয়া হয়। সেই নিয়োগের মাধ্যমে স্বামীর মৃত্যুর পর বিজয় শর্মার জায়গায় জয়পুর কোর্টে লয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে চাকরি পান নীরজ শর্মা। দিনের বেলায় অফিস, তারপর বাড়ি ফিরে সংসারের সব কাজ, আবার ছেলের দেখাশোনা। প্রায় 1 বছর ধরে একই লড়াই করে যাচ্ছিলেন তিনি। কিন্তু তিনি বুঝতেই পারেননি যে মানুষগুলোর ভবিষ্যতের জন্য তিনি এত লড়াই করছেন, সেই পরিবারে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এমন একটা ষড়যন্ত্র যা শেষ পর্যন্ত শুধু তার জীবনেই নয়, পুরো শর্মা পরিবারকে ধ্বংস করে দেবে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কি এমন ঘটেছিল যে নিজের মেয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠল? আসলে সেই ফাটলটা তৈরি হয়েছিল অনেক আগেই, আর সেই গল্পটাই জানবো আমরা পরের অধ্যায়ে। গল্পটা শুরু হয় 2024 সালের জুলাই মাসে। বিজয় কুমার শর্মার ব্রেন হেমারেজ হয়। পরিবার তাকে হাসপাতালে ভর্তি করে, আর আস্তে আস্তে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। কিন্তু হঠাৎ করে আয়ুষী শর্মা এবং তার চাচাতো ভাই বলরাম ওরফে রবি বিজয়কে অন্যত্র নিয়ে যায়। পরিবারের দাবি অনুযায়ী প্রায় 3 মাস ধরে বিজয় কুমার শর্মার সঙ্গে স্বাভাবিকভাবে দেখা করার সুযোগ পাননি তারা। আর আয়ুষীকে জিজ্ঞেস করলে বলতেন বাবা সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রায় 3 মাস পর আয়ুষী তার মাকে জানান জয়পুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজয় শর্মাকে। আত্মীয়রা দ্রুত হাসপাতালে পৌঁছান, কিন্তু তখন চিকিৎসকেরা জানান বিজয় শর্মার শরীর প্রায় 90% ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর এখানে সামনে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ। পরিবারের অভিযোগ অনুযায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিজয় শর্মার ফিডিং টিউব খুলে দেওয়া হয়েছিল। আর তারপর আয়ুষী নিজেই তার বাবাকে গ্রামের বাড়িতে নিয়ে যান। আর ঠিক তার কয়েকদিনের মধ্যেই মৃত্যু হয় বিজয় শর্মার। বাবার মৃত্যুর পর আয়ুষী পরিবারের সদস্যদের জানিয়েছিলেন বাবার চাকরিটা সে নিজেই নেবে এবং তার জন্য সে আবেদনও করবে। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী চাকরিটা পান নীরজ শর্মা। বিশেষভাবে সক্ষম সন্তানের কারণে নীরজ শর্মাকে সহানুভূতির ভিত্তিতে চাকরিটা দেওয়া হয়। আর এখান থেকেই শুরু হয় মা আর মেয়ের সম্পর্কে ফাটল। আয়ুষীর নাকি বিশ্বাস ছিল বাবার মৃত্যুর পর সরকারি চাকরিটা তারই পাওয়ার কথা, আর চাকরিটা পান তার মা। আর সেখান থেকেই তাদের দূরত্ব বাড়তে শুরু হয়। আর এই দূরত্বটাই আস্তে আস্তে তৈরি করেছিল একটা ভয়ঙ্কর পরিকল্পনা। আর সেই পরিকল্পনাটাই জানবো আমরা এর পরের অধ্যায়ে। আর এদিকে নীরজ শর্মার মৃত্যুর পরের দিন জয়পুরের প্রতাপনগর থানায় এসে হাজির হন একজন ব্যক্তি। তিনি আর কেউ নন, নীরজ শর্মার নিজের ভাই রাকেশ শর্মা। থানায় ঢুকেই তিনি পুলিশকে এমন একটা কথা বললেন যেটা শুনে কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায় পুলিশ অফিসাররাও। এটা কোনো দুর্ঘটনা নয়, আমার দিদিকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। আর শুধু তাই নয়, রাকেশ কুমার শর্মা আরও অভিযোগ করেন এই ঘটনার পিছনে থাকতে পারে নীরজ শর্মার নিজের মেয়ে আয়ুষী শর্মা। এই কথাটা শুনে স্বাভাবিকভাবেই পুলিশ অবাক হয়ে যান, কারণ তারা আগের দিন পর্যন্ত এই ঘটনাকে একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হিসেবে দেখে যাচ্ছিল। আসলে রাকেশ কুমার শর্মার মনে এই সন্দেহটা হয়েছিল আরও কিছুদিন আগে। পরিবারের দাবি অনুযায়ী জুন মাসের মাঝামাঝি সময়ে একবার এভাবে নীরজ শর্মাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। সেদিন রাস্তাতে মানুষজনের ভিড় থাকার কারণে পরিকল্পনাটা সফল হয়নি। ঘটনার পর নীরজ শর্মা নিজেই ভাই রাকেশকে বলেছিলেন, গাড়িটা যেভাবে আমার দিকে তেড়ে এসেছিল আমার মনে হচ্ছে কেউ আমাকে মারতে চেয়েছিল। তখন রাকেশের মনে সন্দেহ জেগেছিল, এমনকি তিনি একবার আয়ুষীর নামও তুলেছিলেন। কিন্তু নীরজ শর্মা সেই কথা বিশ্বাস করতে চাননি। তিনি ভেবেছিলেন নিজের মেয়ে কখনো এমন কাজ করতে পারে না। কিন্তু 3রা জুলাই নিজের দিদির মৃত্যুর খবর পাওয়ার পর রাকেশ কুমার শর্মার মাথায় প্রথমে সেই পুরনো ঘটনা ফিরে আসে। আর তাই তিনি এক মুহূর্ত দেরি না করে সোজা থানায় চলে আসেন। রাকেশের অভিযোগ পাওয়ার পর পুলিশও আর ঘটনাটাকে সাধারণ ঘটনা হিসাবে দেখেনি। শুরু হয় নতুন করে তদন্ত। ঘটনাস্থলের আশেপাশে থাকা একের পর এক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। একই সঙ্গে ফরেনসিক টিম আবার ঘটনাস্থলে খতিয়ে দেখতে শুরু করেন। আর ঠিক এরপরেই পুলিশ সিসিটিভি ফুটেজগুলো দেখতে শুরু করেন। আর ঠিক তখনই সামনে আসে এমন একটা দৃশ্য
যা পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। ফুটেজে দেখা যায় রাস্তায় যথেষ্ট ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও সাদা রঙের স্করপিও গাড়িটা শেষ মুহূর্তে ইচ্ছে করেই বাঁ দিকে ঘুরে নীরজ শর্মার দিকে তেড়ে আসে। তারপর কোনো ব্রেক না কষে প্রচণ্ড গতিতে ধাক্কা মেরে পালিয়ে যায়। এই ফুটেজ দেখার পর পুলিশের কাছেও পরিষ্কার হয়ে যায় এটা কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা নয়, এবং এটা ছিল অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পনা করা একটা হত্যাকাণ্ড। এরপর শুরু হয় গাড়ির নম্বর ট্র্যাক করা, মোবাইল ফোনের লোকেশন মিলিয়ে দেখা, কল রেকর্ড খতিয়ে দেখা, আর আস্তে আস্তে পুলিশের সামনে উঠে আসতে থাকে একের পর এক নাম। কিন্তু প্রশ্ন হলো, কে ছিল এই পুরো পরিকল্পনাটার মাস্টার মাইন্ড, আর কিভাবে বা পুলিশ পৌঁছে গেল সেই অভিযুক্তর কাছে? সেই প্রশ্নগুলোর উত্তর জানবো আমরা পরের অধ্যায়ে। রাকেশ কুমার শর্মার অভিযোগ পাওয়ার পর জয়পুর পুলিশের কাছে তখন একটাই লক্ষ্য, এটা সত্যি দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পনা করে করা হয়েছিল একটা খুন। তদন্তকারীরা প্রথমে আশেপাশে সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে শুরু করে। রাস্তায় ট্রাফিক ক্যামেরা, দোকানের ক্যামেরা, বাড়ির বাইরে লাগানো ক্যামেরা, এমনকি আশেপাশে প্রতিটা রুটের ফুটেজও খতিয়ে দেখা হয়। একের পর এক ফুটেজ দেখতে দেখতে হঠাৎ পুলিশের চোখে পড়ে একটা সাদা রঙের স্করপিও। এটা কোনো সাধারণ হিট অ্যান্ড রান নয়, বরং এটা হতে পারে পরিকল্পনা করে একটা কন্ট্রাক্ট কিলিং। এরপর তদন্তকারীরা গাড়িটার নাম্বার ট্র্যাক করতে শুরু করেন। গাড়িটার মালিক কে, সাম্প্রতিক সময়ে ঠিক কারা ব্যবহার করেছে, কোথা থেকে ভাড়া নেওয়া হয়েছিল, সব তথ্যই একে একে বের করতে শুরু করে পুলিশ। একই সঙ্গে সন্দেহজনকদের মোবাইল নাম্বার সংগ্রহ করে খতিয়ে দেখা হয়, তাদের কল রেকর্ড, কার সঙ্গে কতবার কথা হয়েছে, ঘটনার আগে কারা কারা যোগাযোগ করেছে, ঘটনার সময় কারা একই লোকেশনে ছিল, সবকিছুই মিলিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। আর সেখান থেকে একের পর এক সূত্র গিয়ে মেলাতে শুরু করে একজন সন্দেহজনক ব্যক্তির নামের সঙ্গে। আর ঠিক সেই সময় তদন্তকারীদের কাছে এসে পৌঁছায় আরো একটা গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ। পুলিশের দাবি অনুযায়ী ঘটনার আগে আয়ুষী শর্মা এবং তার কয়েকজন সহযোগীকে নিয়ে বাড়ির সিঁড়িতে একটি কালো নারকেল, একটি কালো পুতুল এবং সিঁদুর দিয়ে কিছু আচার করতে দেখা যায়। আর ঠিক তারপরেই সেই জিনিসগুলোকে আগুনও লাগানো হয়। তদন্তে অভিযুক্তদের মোবাইল ফোন থেকেও জাদুবিদ্যা সম্পর্কিত একাধিক ভিডিও উদ্ধার হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে সত্যি এই কুসংস্কার বা ব্ল্যাক ম্যাজিকের কোনো সম্পর্ক ছিল কি না, সেটা এখনো তদন্তের বিষয়। এদিকে সিসিটিভি ফুটেজ, গাড়ির নম্বর, কল রেকর্ড, মোবাইল লোকেশন সবকিছু একসঙ্গে মিলিয়ে দেখার পর পুলিশ প্রায় নিশ্চিত হয়ে যায় এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ছিল একটা প্রি প্ল্যান মার্ডার। কিন্তু তদন্তকারীদের কাছে তখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই পুরো মাস্টার মাইন্ড প্ল্যানের পিছনে ঠিক কারা ছিল, আর কিভাবেই বা 23 বছরের এক তরুণী পৌঁছে গেল এমন ভয়ঙ্কর সিদ্ধান্তে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে শুরু করে পুলিশ। আর ঠিক সেই গল্পটাই জানবো আমরা পরের অধ্যায়ে। এরপর সময় নষ্ট করেনি জয়পুর পুলিশ, শুরু হয় একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করা। প্রথমে আটক করা হয় নীরজ শর্মার নিজের মেয়ে 23 বছরের আয়ুষী শর্মাকে। তারপর একে একে করে গ্রেপ্তার করা হয় তার কাকা মোহন স্বরূপ পদকে এবং কন্ট্রাক্ট কিলার হেমন্ত শর্মাকে। ঘটনার সময় লাইভ লোকেশন শেয়ার করার অভিযোগে মোহিত শর্মাকে এবং মোটরসাইকেলে নজরদারি করার অভিযোগে রোহিত যাদবকেও। মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়। তবে এই পুরো ষড়যন্ত্রের আর এক গুরুত্বপূর্ণ অভিযোগ বলরাম ওরফে রবি তখনও পুলিশের নাগালের বাইরে ছিল। আর এই বলরামই আয়ুষীকে দীর্ঘদিন ধরে প্রবাসিত করেছিল, আর ঘটনার পর থেকেই সে লাপাতা। এরপর শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। পুলিশ আলাদা আলাদা করে প্রত্যেক অভিযুক্তকে জেরা করতে থাকে, আর জেরার সময় আস্তে আস্তে সামনে আসতে শুরু করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পরিকল্পনাটা। পুলিশের অভিযোগ, নীরজ শর্মাকে হত্যা করার জন্য মোট 7 লাখ টাকার বিনিময়ে কন্ট্রাক্ট কিলার ভাড়া করা হয়েছিল, আর এই টাকার ব্যবস্থা করা হয়েছিল নীরজ শর্মার বাড়ি থেকে চুরি যাওয়া গয়না আর নগদ টাকা ব্যবহার করে। অ্যাকর্ডিং টু পুলিশ ইনভেস্টিগেশন, এই পরিকল্পনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন আয়ুষীর কাকা মোহন স্বরূপ, আর পলাতক বলরাম আয়ুষীর সঙ্গে মিলে পুরো পরিকল্পনাটা এগিয়ে নিয়ে যান। তদন্তে আরো অভিযোগ উঠে এসছে, ঘটনার প্রায় 1 মাস আগেই সুপারি কিলার একটি গাড়ি ভাড়া করে নীরজ শর্মার উপরে নজরদারি শুরু করেছিল। প্রতিদিন তিনি কখন বাড়ি থেকে বের হন, ঠিক কোন সময়ে তিনি অফিস থেকে বাড়ি ফিরেন,
ঠিক কোন রাস্তা দিয়ে ফিরেন সব কিছুই নজর রাখা হয়েছিল। এমনকি আগেও একবার গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। জেরায় পাওয়া তথ্য, ডিজিটাল প্রমাণ এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত সবকিছু একসঙ্গে মিলিয়ে তদন্তকারীরা পুরো ঘটনার টাইমলাইন তৈরি করতে শুরু করেন। কিন্তু তদন্ত এখানে শেষ হয়নি, কারণ এরই মধ্যে সামনে আসতে শুরু করে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শুধু নীরজ শর্মার হত্যাকাণ্ড নয়, তদন্তে প্রশ্ন উঠতে শুরু করে আয়ুষীর বাবা বিজয় শর্মার মৃত্যুকে ঘিরেও। তাহলে কি এই পরিবারের উপর নেমে আসা বিপদটি শুরু হয়েছিল আরও আগে? বিজয় কুমার শর্মার মৃত্যুটা কি সত্যি স্বাভাবিক ছিল, নাকি সেই মৃত্যুর পিছনে লুকিয়ে ছিল আরও বড় কোনো রহস্য? একটা প্রশ্ন যেটা এই মামলার শুরু থেকে সবাইকে ভাবিয়ে তুলছেন। কেন একজন মেয়ে নিজের জন্মদায়ী মাকেই হত্যা করার মতো সিদ্ধান্ত নিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই তদন্তকারীরা ফিরে যান বিজয় কুমার শর্মার মৃত্যুর ঠিক পরের সময়টায়। বাবার মৃত্যুর পর পুরো পরিবারের দায়িত্বটা এসে পড়ে নীরজ শর্মার কাঁধে। অ্যাকর্ডিং টু পুলিশ ইনভেস্টিগেশন, ঠিক এই সময় থেকেই মা আর মেয়ের সম্পর্ক আস্তে আস্তে বদলাতে শুরু করে। আয়ুষীর ধারণা ছিল বাবার মৃত্যুর পর সরকারি চাকরিটা তারই পাওয়ার কথা, আর চাকরিটা পান তার মা। আর ঠিক সেখান থেকেই তাদের দূরত্বটা বাড়তে শুরু করে। অ্যাকর্ডিং টু পুলিশ ইনভেস্টিগেশন, একাধিকবার তার মাকে বলেছিলেন চাকরিটা যেন তার নামে করে দেওয়া হয়, কিন্তু নীরজ শর্মা সেই প্রস্তাবে রাজি হননি। তিনি তার মেয়েকে বুঝিয়েছেন, তুমি এখনো ছোট, ভালোভাবে পড়াশোনা করো, নিজের যোগ্যতায় এর থেকেও ভালো চাকরি পাবে। একজন মায়ের কাছে এটাই ছিল স্বাভাবিক সিদ্ধান্ত। কিন্তু ঠিক সেই সময় আয়ুষী বিষয়টাকে অন্যভাবে দেখতে শুরু করে, আর আয়ুষীর এই ধারণা থেকে আস্তে আস্তে তৈরি হতে শুরু করে একটি ভয়ঙ্কর পরিকল্পনা। আর সেই পরিকল্পনায় আয়ুষী একা ছিল না, তার সঙ্গে ছিল তার কাকা মোহন এবং কাকাতো ভাই বলরাম। আর তারা তিনজন মিলে এই পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করে। আর ঠিক এখানে আর একটা জিনিস এই পুরো পরিকল্পনাটাকে আরো শক্তিশালী করে তোলে। বিজয় কুমার শর্মা তার স্ত্রীর নামে একটা মোটা অঙ্কের সম্পত্তি রেখে গিয়েছিলেন, যার পরিমাণ ছিল প্রায় 10 কোটি টাকা। আর সেই 10 কোটি টাকার 50% টাকা, অতএব 5 কোটি টাকা তার কাকা এবং তার কাকাতো ছেলে রবিকে দেওয়ার প্রস্তাব দিয়ে তাদেরকে এই ষড়যন্ত্রে যুক্ত করা হয়। আর এরপর যোগাযোগ করা হয় ভরতপুরের কন্ট্রাক্ট কিলার হেমন্ত শর্মার সঙ্গে। অ্যাকর্ডিং টু পুলিশ ইনভেস্টিগেশন, নীরজ শর্মার হত্যার জন্য মোট 7 লাখ টাকার সুপারিশ দেওয়া হয়। তদন্তকারীদের দাবি, টাকা, সম্পত্তি এবং সরকারি চাকরি এবং দীর্ঘদিনের লোভ, এই কয়েকটা বিষয়ে ছিল এই মামলার সম্ভবত মূল মোটিভ। গাইজ, এই পুরো মামলার সমস্ত অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি, তাই এই মুহূর্তে নিশ্চিতভাবে বলাটা সম্ভব নয় কে দোষী আর কার কি শাস্তি হওয়া উচিত। তবে এই মামলায় এখনো পর্যন্ত 7 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে, চার্জশিটের প্রক্রিয়া এগোচ্ছে। আর যদি আদালতে এই সমস্ত অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমি শুধু এটাই চাইব, নীরজ শর্মা যেন ন্যায় বিচার পান, আর যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা যেন আইনি অনুযায়ী কঠোর শাস্তি পায়। গাইস, জাস্ট একবার ভেবে দেখুন, একজন মা যিনি 10 মাস 10 দিন নিজের গর্ভে সন্তানকে আগলে রাখতেন, জন্ম দেওয়ার সময় অসহ্য যন্ত্রণা সহ্য করতেন, তারপর নিজের সব স্বপ্ন, নিজের সব ইচ্ছা ভুলে গিয়ে দিনের পর দিন, বছরের পর বছর শুধু সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য দাঁতে দাঁত চাপা রেখে লড়াই করতেন। কিন্তু যদি সেই মায়ের সঙ্গেই এমনটা ঘটে, তাহলে এর থেকে বড়, এর থেকে নির্মম অপরাধ আর কি হতে পারে? আর এই ঘটনাটা জানার পর আমার মনে কয়েকটা প্রশ্ন বারবার ঘুরে বেড়াচ্ছে। লোভ, সম্পত্তি আর সম্পর্কের ফাটল একজন মানুষকে ঠিক কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে? যে মা নিজের সমস্ত স্বপ্ন ত্যাগ করে শুধু সন্তানের ভবিষ্যৎ গড়তে চেয়েছিলেন, তার সঙ্গে যদি এমনটা হয়, তাহলে আমাদের সমাজ ঠিক কোন দিকে এগোচ্ছে? আর সত্যিই কি লোভ, রাগ আর সম্পত্তি কিংবা সরকারি চাকরির আশায় কেউ নিজের মাকেও হারিয়ে ফেলতে পারে? সো গাইস, আপনাদের কি মনে হয় এই ঘটনার পিছনে লোভ, সম্পত্তি আর সরকারি চাকরির
অসংখ্য ছিল, নাকি এর পিছনে লুকিয়ে ছিল আরো বড় কোনো রহস্য? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আর যদি এই ধরনের ক্রাইম ডকুমেন্টারি দেখতে আপনাদের ভালো লাগে, যেগুলো সত্য ঘটনার উপরে নির্ভর, তাহলে অবশ্যই এক মুসাফির দেবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আপনাদের চীনা পরিচিত মানুষগুলোকে অবশ্যই শেয়ার করুন। সো আমি দেবা আর আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের আরও একটি সত্য ঘটনার সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই নিজের পরিবারকে ভালোবাসুন, তাদের যত্ন নিন। সো জয় হিন্দ, জয় ভারত।